where the mind is without fear and the head is held high, where knowledge is free. আচ্ছা, আমি আবার পরিচয় দিচ্ছি। আমি কুমারের বিশ্বাস, নগরে হাই স্কুলের শিক্ষক। এর আগের দিনও আমি ক্লাস নিয়েছিলাম, মনে আছে? আগের দিন যেটা নিয়েছিলাম, যে লাস্ট যেটা ছিল সপুষ্পক উদ্ভিদের মানে ফুল, যেটা আমরা উদ্ভিদের জননাঙ্গ ফুল, সেই ফুলের বিভিন্ন অংশ, সপুষ্পক মানে যাদের ফুল হয়, ফুলের বিভিন্ন অংশের মধ্যে আমরা কিন্তু 4টা পড়েছিলাম স্তবক। পুংকেশর এবং গর্ভকেশর চক্র, যেটা হচ্ছে ফুলের অপরিহার্য স্তবক। বাকিগুলো হচ্ছে সাহায্যকারী স্তবক। আজকে লেখা দেখেই বুঝতে পারছো আমরা পড়ব হচ্ছে পরাগযোগ। ঠিক আছে, পরাগযোগ। তাহলে ফুলের আমাদের স্তবক সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। পুংকেশরের পরাগধানী আছে, সেটাও আমরা জানি। আর ডিম্বাশয় সম্পর্কেও আমাদের আইডিয়া দিয়েছিলাম। ঠিক আছে, আমরা চলে আসি পরাগযোগ। কি কাকে বলো পরাগযোগ? যখন আমরা কি জানি, পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়, আর ডিম্বাশয়ের যে ভ্রূণস্থলী, তার মধ্যে ডিম্বাণু উৎপাদন হয়, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপাদন হয়। তাহলে পরাগযোগ কাকে বলবো? যখন, আর এই আগের জিনিসগুলো আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো। ঠিক আছে, বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে পরাগযোগ কাকে বলবো? যখন কোনো ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু সেই গাছের সেই ফুলে বা সেই গাছের অন্য ফুলে পড়ে, অথবা একই প্রজাতির অন্য গাছে গিয়ে পড়ে, তাকে বলে পরাগযোগ। ক্লিয়ার? আমি একে বোঝাচ্ছি। ধরো দুটো গাছ আঁকি, ঠিক আছে? এই গাছের মধ্যে ধরো এই ফুল রয়েছে, এই যে অত সুন্দর করে তার আঁকবো না, বুঝতেই পারছো, ফুল। তাহলে আমরা বলছি হচ্ছে স্বপরাগযোগ। না, পরাগযোগ বললাম কাকে বলে, আবার একটু বলে দিই। পরাগযোগ, তারপরে ভাগগুলোতে আসছি। যখন কোনো উদ্ভিদের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু সেই ফুলের মধ্যেই পড়ে, অথবা ওই গাছেরই অন্য ফুলের মধ্যে গিয়ে পড়ে, অথবা কি আরেকটা বলতে হবে, একই প্রজাতির অন্য গাছে গিয়ে পড়ে, তখন তাকে বলে পরাগযোগ। ক্লিয়ার? তাহলে পরাগযোগ যেভাবে আমি সংজ্ঞাটা বললাম, সেই অনুসারেই কিন্তু আমরা দুই ভাগে ভাগ পাচ্ছি। একটা স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ, অর্থাৎ পরাগযোগের প্রকারভেদ। স্বপরাগযোগ কি? যখন একই উদ্ভিদের একই ফুলের মধ্যে অথবা ভিন্ন ভিন্ন দুটা ফুলের মধ্যে পরাগরেণু গর্ভমুণ্ডে চলে আসে। একটা মাত্র উদ্ভিদ থাকবে, সেখানে কি হচ্ছে, পরাগরেণু সেই ফুলের মধ্যেও পড়তে পারে, অথবা কি হচ্ছে, ওই গাছেরই অন্য ফুলে পড়ে, সেটা হচ্ছে স্বপরাগযোগ। ঠিক আছে? স্বপরাগযোগ কাদের দেখা যায়? যত উভলিঙ্গ ফুল রয়েছে, যেমন মনে করো সন্ধ্যামালতি, টমেটো, যাই হোক, উভলিঙ্গ ফুলগুলোর মধ্যে আমরা স্বপরাগযোগ দেখতে পাবো। ক্লিয়ার? তাহলে এবার চলে আসি ইতর পরাগযোগ। এই যে এখান থেকেই বোঝা যাচ্ছে, যখন একই প্রজাতির কোনো গাছের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু অন্য গাছের বলতে একই প্রজাতির অন্য গাছের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, সেটাকে বলে ইতর পরাগযোগ। তাহলে এইগুলো হচ্ছে স্বপরাগযোগ, আর যখন আলাদা গাছ হয়ে যাচ্ছে একই প্রজাতি, তখন সেটা হচ্ছে ইতর পরাগযোগ। ঠিক আছে? তাহলে স্বপরাগযোগ দেখো এই ফুলের মধ্যেই পড়ছে, এটাকে বলে অটোগ্যামি। স্বপরাগযোগের দুটো ভাগ, একটাকে বলবো আমরা লিখে দিই অটোগ্যামি। গ্যামি মানে মিলন, অটোগামী। কাকে বলবো অটোগামী? যখন একই ফুলের মধ্যে পরাগযোগটা হয়, সবসময় মনে রাখবে, পরাগধানী থেকে পরাগরেণু উৎপাদন হবে আর গর্ভমুণ্ডে গিয়ে পড়বে। তাহলে একই ফুলের মধ্যে পরাগযোগ হচ্ছে অটোগ্যামি। একই গাছের দুটি ভিন্ন ভিন্ন ফুলের মধ্যে যদি পরাগযোগ হয়, এই ফুলের মধ্যে এবং এই ফুলের মধ্যে যদি পরাগযোগ হয়, তখন তাকে বলে হচ্ছে গেইটোনোগ্যামি।
তাহলে স্বপরাগযোগের আমরা দুটো ভাগ পেলাম, অটোগামী, গেইটনোগামী। ঠিক আছে, এইবার চলে আসি ইতর পরাগযোগ এবং স্বপরাগযোগের সুবিধা অসুবিধা। থাক, এটা আমরা একটু আঁকাটা রেখেই দিই, আশা করি এগুলো বুঝতে পারলে। এবার সুবিধা, স্বপরাগযোগের কী সুবিধা? এই যে এখানে হচ্ছে পরাগরেণুর কোনো অপচয় হয় না। এই গাছের মধ্যে এখানেই পড়ে গেল, কোথায় আর অপচয় হচ্ছে? পরাগরেণু অপচয় হয় না, কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না। আমরা জানি, পরেই পড়ব, পরাগযোগের জন্য বিভিন্ন প্রকার বাহক থাকে। এখানে কোনো বাহকের প্রয়োজন হয় না, পরাগরেণুর অপচয় হয় না। অপত্যগুলো যেগুলো সৃষ্টি হয় একদম জনিত্রী বৈশিষ্ট্যের মতোই থাকবে। জনিত্রী যা যা গুণ অপত্য জীবের মধ্যে সেইগুলো প্রকাশ পাবে। এটা হচ্ছে সুবিধা। অসুবিধাও রয়েছে, শুধু সুবিধা দেখলে হবে না, অসুবিধাও তো আছে। স্বপরাগযোগের অসুবিধা কি? যে সমস্ত অপত্য যেগুলো গাছ তৈরি হয় সেগুলো অপত্য গাছ বলে। যে সমস্ত অপত্য তৈরি হয় তাদের মধ্যে নতুন বৈশিষ্ট্য হয় না, অপত্যগুলো দুর্বল প্রকৃতির হয়, পরিবেশে অভিযোজন ক্ষমতা কম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের স্বপরাগযোগের সুবিধা এবং অসুবিধা। ইতর পরাগযোগ যেটা বলেছিলাম আমরা, একই প্রজাতির দুটো গাছের ফুলের মধ্যে পরাগযোগ। ইতর পরাগযোগের সুবিধা রয়েছে। কি সুবিধা? এখানে যে সমস্ত অপত্যগুলো তৈরি হয় তারা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হয়, যাদের অভিযোজন ক্ষমতা বেশি, পরিবেশে টিকে থাকতে পারে, অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি। অনেকগুলো বললাম। এটা হচ্ছে আমাদের ইতর পরাগযোগের সুবিধা। সুবিধা এটা আর লিখছি না, সুবিধা এটা হয়ে গেল। তাহলে আবার একটু বলে দিই কি ইতর পরাগযোগের সুবিধা? যে সমস্ত অপত্যগুলো তৈরি হয় তাদের মধ্যে নতুন বৈশিষ্ট্য পাওয়া যায়, যেগুলো পরিবেশে টিকে থাকতে পারে, তাদের অঙ্কুরোদ্গম শক্তি বেশি থাকে। ঠিক আছে, নতুন ধরনের বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। এটা হচ্ছে আমাদের ইতর পরাগযোগ। অসুবিধাও রয়েছে, আগে একটু লিখে দিই, তাহলে অসুবিধা হয়ে যাবে। অসুবিধা মানে কি? দেখো, এখান থেকে পরাগরেণু যদি এখানেই আসে, তাহলে আমরা পাশাপাশি গাছটা এঁকেছি, পাশাপাশি গাছ নাও থাকতে পারে অনেক দূরে, তার মানে পরাগরেণু কাউকে আনতে হবে। তাহলে নাম্বার 1, বাহকের প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে পরাগরেণু তৈরি করতে হবে। পরাগরেণুর অপচয় হয়, বাহক নির্ভর। অনেক সময় দেখা যাচ্ছে বাহক আর আসলো না, তখন পরাগযোগ অনিশ্চিত হয়ে পড়ে। এটাই আমাদের অসুবিধা। বোঝা গেল? তাহলে সুবিধা অসুবিধা কোনটা? আমাদের স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের, সেইগুলো কিন্তু আমরা বললাম। দেখো, এখন যে ইতর পরাগযোগ মানে আমরা দেখি, যদি গ্রামেগঞ্জে যাই দেখতে পাই যে ছোট্ট ছোট্ট বাচ্চা, বা তোমরাও দেখে থাকবে যে পরাগযোগগুলো ব্রাশের সাহায্যে পরাগযোগ করাচ্ছে। একটা ফুলের থেকে নিয়ে পরাগরেণু আর একটা ফুলের মধ্যে দিয়ে দিচ্ছে। জানো, কারণ হচ্ছে যে এই যে পরাগযোগের যে বাহকগুলো রয়েছে, বিভিন্ন বাহক আমরা দেখব, এর মধ্যে রয়েছে পতঙ্গ, বিশেষ করে পতঙ্গ হচ্ছে বাহক। সেই পতঙ্গগুলো বিভিন্ন পেস্টিসাইড ব্যবহার করার ফলে সেগুলো কিন্তু মারা যাচ্ছে, যার ফলে আমাদের নিজের হাতে আমি নিজেও দেখেছি পরাগযোগ করছে লোকজন। ঠিক আছে, যাই হোক, তাহলে ইতর পরাগযোগ সুবিধা অসুবিধা বললাম, স্বপরাগযোগের সুবিধা এবং অসুবিধা পড়লাম। এবার চলে আসি, আমরা কিন্তু বাহক বলে দিলাম, অর্থাৎ পরাগযোগের বিভিন্ন বাহক রয়েছে, যারা পরাগরেণু বহন করে তারাই বাহক। যে সমস্ত যারা হচ্ছে পরাগরেণুটাকে বহন করে নিয়ে যায় তারাই বাহক। বিভিন্ন এইগুলো ইতর পরাগযোগের ক্ষেত্রে হয়। এদের বিভিন্ন বাহক থাকতে পারে। কারা? বায়ুকে কেউ বহন করে না। আমরা পড়ব বিভিন্ন প্রকার পরাগযোগের বাহক অনেক রকম রয়েছে। শামুকের সাহায্যে রয়েছে মেলাকোফিলি, কাইরাপ্টোফিলি, সেটা হচ্ছে বাদুড়ের সাহায্যে পরাগযোগ হয়। আমাদের 4টা সিলেবাসে রয়েছে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। তাহলে বায়ুর সাহায্যে পরাগযোগ হয়, সেটা হচ্ছে বায়ু পরাগী ফুল, যেমন ধান, গম, এগুলো হচ্ছে বায়ু পরাগী ফুল। কীরকম হয় তাদের ফুলের বৈশিষ্ট্যগুলো পড়ব। ফুলগুলো খুব হালকা হয়। ধান, গম বললাম আমরা, একটা লিখে রাখি, বায়ু পরাগী, অর্থাৎ বায়ুর সাহায্যে পরাগযোগ। যেমন ধান, কীরকম বৈশিষ্ট্যগুলো হয়? ধান গাছ দেখেছো তোমরা, পরাগ রেণুগুলো খুবই হালকা, যাতে বাতাসের সাহায্যে সহজেই ভেসে বেড়াতে পারে। পরাগ রেণু এত হালকা হয়। বাতাস তো মাধ্যম হচ্ছে বাতাসের সাহায্যে ফুল থেকে পরাগ রেণু আবার অন্য ফুলে যাবে, তাহলে হালকা তো হতেই হবে। কোনো পোকামাকড় দরকার হয় না, যার ফলে ফুলগুলো উজ্জ্বলতাও নেই, খুবই ক্ষুদ্র। পরাগরেণু তো এমনি হালকাই হয়।
ফুলগুলো খুবই ক্ষুদ্র এবং হালকা, কোনো মিষ্টি রস থাকে না, কোনো মকরন্দ বা মিষ্টি রস থাকে না, বর্ণহীন, আকৃষ্ট করার কোনো ব্যাপার নেই, বর্ণহীন। এটা হচ্ছে বায়ুপরাগ। বায়ুপরাগী ফুল যেমন ধান। জল পরাগী যেমন পাতা শ্যাওলা, জলের সাহায্যে পরাগযোগ, লিখে দিই পাতা শ্যাওলা। যখন উদ্ভিদের পরাগযোগ জলের সাহায্যে ঘটে, পাতা শ্যাওলা দেখেছো ধান ক্ষেতের মধ্যেই দেখা যায় পাতা শ্যাওলা। পাতা শ্যাওলা যদি আমরা এমনি আঁকি এইরকম অনেকটা দেখতে হবে, জল রয়েছে, যাই হোক আঁকলাম, জলের মধ্যে এরকম পাতা শ্যাওলাগুলো রয়েছে। এদের কি হয়, এদের ফুলগুলোও কিন্তু খুবই ক্ষুদ্র, দেখো আগের মতোই ফুলগুলো ক্ষুদ্র, অনুজ্জ্বল। এদের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা আলাদা গাছে আলাদা আলাদা উৎপন্ন হয়, গাছে না একই গাছেই। এখানে মনে করো স্ত্রী ফুলগুলো এরকম থাকলো, পেঁচিয়ে থাকে, যখন সময় হয় জলের উপরে চলে আসে, এইভাবে স্প্রিংটাকে সোজা করে চলে আসে। পুরুষ ফুল, এখানে মনে করো পুরুষ ফুল হলো, সেগুলো ফুলগুলো কি হয়, আস্তে 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 এরকম পরাগরেণুগুলো ভাসতে ভাসতে জলের উপরে চলে আসে। পরাগরেণু আস্তে আস্তে এখানে চলে আসে কোথায়, স্ত্রী পুষ্পের কাছে, তখন পরাগযোগ হয়ে যায়। এটা হচ্ছে জল পরাগী। তারপরে চলে আসি আমরা, বায়ু পরাগী গেল, জল পরাগী, পতঙ্গ পরাগী, যেটা সাহায্যে সবচেয়ে পরাগযোগ হয়, পতঙ্গের সাহায্যে পরাগযোগ যেটা, সেটা হচ্ছে পতঙ্গ পরাগী। উদ্ভিদগুলোকে বলে হচ্ছে পতঙ্গ পরাগী উদ্ভিদ। পতঙ্গ পরাগী ফুলের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। ফুলগুলো হচ্ছে একটু উজ্জ্বল বর্ণের হবে, সুমিষ্ট গন্ধ রয়েছে, এতক্ষণ কিন্তু গন্ধের কোনো ব্যাপার নেই। এদের মধ্যে পতঙ্গ পরাগী যেগুলো, পতঙ্গগুলো আকৃষ্ট হয়ে আসবে গন্ধের মাধ্যমে। আর কি, ফুলগুলো উজ্জ্বল হতে হবে, মিষ্টি রস থাকে, এগুলো একটু বড় হয় কিন্তু উজ্জ্বল, মাথা রাখবে ফুলগুলো হবে উজ্জ্বল, আর কি সুমিষ্ট গন্ধযুক্ত, আর এর মধ্যে মিষ্টি রস বা মকরন্দ থাকে। এটা হচ্ছে পতঙ্গ পরাগী যেমন উদ্ভিদ রয়েছে। মনে করো আম, জাম, আমি একটা আম লিখে দিই, এটা হচ্ছে পতঙ্গ পরাগী উদ্ভিদ। তারপরে চলে আসি আমরা, পতঙ্গ পরাগীর পরে চলে আসবো পক্ষী পরাগী। পক্ষী মানে পাখির সাহায্যে পরাগযোগ, সেটাই পক্ষী পরাগী। যে ফুলে পাখির সাহায্যে পরাগযোগ হয় সেগুলো পক্ষী পরাগী ফুল। যেমন শিমুল, দেখেছো শিমুল গাছ কত বড় বড় এরকম ফুল হয়, তাহলে ফুলগুলো বড় হয়, বড় না হলে পাখি আসবে। ধরো এই একটা ফুল, পাখি যদি না এসে বসতে পারে ফুলগুলো তো ভেঙে পড়ে যাবে, পাখি শুদ্ধই পড়ে যাবে। তাহলে ফুলগুলো বড় হতে হবে, উজ্জ্বল এবং আকৃতিতে অনেক বড় হয়। এর মধ্যে কি মিষ্টি রস থাকে, সুমিষ্ট গন্ধ এখানে লাগে না, শুধু আকৃতি বড় এবং উজ্জ্বল বর্ণের হলেই হবে। আর এদের যে পরাগধানীগুলো হয় না, সেগুলো পাখিগুলো আবার খেয়েও নেয়। যাই হোক, তাহলে আমরা পক্ষী পরাগী যেমন শিমুল বলে দিই, একটু নামটাও লিখে দিই, শিমুল হয়ে গেল। তাহলে আমরা কি বললাম, আমরা বললাম বিভিন্ন বাহক, কি বায়ু পরাগী, জল পরাগী, পতঙ্গ পরাগী, পক্ষী পরাগী, তাদের উদাহরণ, ফুলগুলোর নাম বললাম, আর এদের হচ্ছে ফুলগুলোর বৈশিষ্ট্য বা উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আমাদের পড়া হলো। এইবার দেখো পরাগযোগ আমরা একটু মুছেই দিই, পরাগযোগ চলে গেল। এইবার চলে আসি উদ্ভিদের নিষেক, সপুষ্পক উদ্ভিদের নিষেক। যে উদ্ভিদের ফুল হয় তারা সপুষ্পক। সপুষ্পক উদ্ভিদের নিষেক, নিষেক সম্পর্কে আগের ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে বলে নিষেক। তাহলে আমরা দেখব ফুলের মধ্যে কি করে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হয়, অর্থাৎ নিষেক প্রক্রিয়া হয়। তার আগে নিষেক, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটে কিছু পরিবর্তন হয়, সেগুলো আমরা দেখি। তাহলে নিষেকের আগে আমরা কি পড়ছি, সপুষ্পক উদ্ভিদের, সপুষ্পক কথাটা লেখা নেই, সপুষ্পক উদ্ভিদের নিষেক। সপুষ্পক উদ্ভিদের নিষেকের আগে মানে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলন হওয়ার আগে কি কি ঘটনাগুলো ঘটে। 1 নম্বর হচ্ছে পরাগরেণু সৃষ্টি বা পরিবর্তন। আমরা লিখে নিই পয়েন্টগুলো। পরাগরেণুর পরিবর্তন, পরাগরেণু পরিবর্তন কি হয়, পরাগরেণুর পরিবর্তন। 2 নম্বর পয়েন্টটা আগে লিখে নিই, ভ্রূণস্থলীর পরিবর্তন, সব আমরা পড়ব, ভ্রূণস্থলীর পরিবর্তন। তারপরে চলে আসবে পরাগযোগ, তারপরে হবে হচ্ছে নিষেক, তারপরে আসবে হচ্ছে আমরা পরের স্টেজে চলে আসবো নিষেক প্রক্রিয়ার পরে নতুন উদ্ভিদ গঠন।
নতুন উদ্ভিদ সৃষ্টি। হেডিংয়ের মধ্যে লিখলে ভালো হতো, ঠিক আছে। তাহলে সপুষ্পক উদ্ভিদের নিষেক, এখানে সপুষ্পক কথাটা হবে। আর কি নিষেকের পর কি করে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, নিষেকের পরের যে পরিবর্তনগুলো। তাহলে পরাগরেণুর পরিবর্তন আমরা জানি পরাগধানী, মনে আছে? পরাগধানী ধরো এই হচ্ছে আমাদের একটা পরাগধানী আঁকলাম। পরাগধানীটাকে আমি একটু মুছে দিই। এর মধ্যে পরাগরেণু মাতৃকোষ রয়েছে, কারণ এইখানে আমরা দেখবো এর মধ্যে যে পরাগথলি রয়েছে ছোট্ট ছোট্ট করে হয়ে যাচ্ছে, এর মধ্যে পরাগরেণু উৎপাদন হচ্ছে। একটু বড় করে এঁকে দিই না। তাহলে পরাগধানীতে পরাগরেণু মাতৃকোষ, এখানে পরাগরেণু মাতৃকোষ রয়েছে, মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পরাগরেণু তৈরি করে। পরাগ লিখে দিই রেণু। পরাগরেণুর পরিবর্তন মানে কি, যখন মিওসিস প্রক্রিয়া বিভাজন হয়ে গেল, পরাগরেণু তৈরি হয়ে গেল, তখনই কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। কি পরাগরেণু একটু গঠন বলে দিই ছোট্ট করে। বাইরে একটা আবরণ থাকে রেণু বহির্ত্বক, আর ভেতরে আর একটা থাকে এরকম আবরণ, সেগুলো হচ্ছে রেণু অন্তস্তক। আর কি বহিত্বকের মাঝে এরকম অনেকগুলো ছিদ্র থাকে, সেগুলো হচ্ছে রেণুরন্ধ্র। ভেতরে থাকে নিউক্লিয়াস, এইটা হচ্ছে রেণু। বাইরের আবরণ রেণু বহিত্বক, রেণু অন্তস্তক, একটা নিউক্লিয়াস থাকে, আর এগুলো হচ্ছে ছিদ্র। পরাগ রেণু, ছিদ্র, রেণুরন্ধ্র। লেবেলিংগুলো করছি না। কি হয়, প্রথমে যখন রেণু উৎপাদন হয়ে গেল পরাগ রেণু, তখন এর কোষটা বিভাজিত হয়, নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যায় মাইটোসিস পদ্ধতিতে। একটা অপেক্ষাকৃত ছোট হয় আর একটা বড় হয়, একটু লাল দিয়ে করি দেখতে সুবিধা হবে। এটাকে বলে হচ্ছে আমাদের, এটাকে বলে নালীকোষ, লিখে দিই সুবিধা হবে, বা নালিকা কোষ। নালীকোষই লিখি, এক মিনিট, নালিকা কোষ লিখে দিলাম, নাহলে বানান হবে না। নালিকা কোষ। আর এটাকে বলে বা নালী, এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর এই কোষটা হচ্ছে নালিকা কোষ। আর এটা হচ্ছে জনন কোষ, আর এই নিউক্লিয়াসটাকে বলে জনন নিউক্লিয়াস, এন লিখলাম। তাহলে পরাগরেণুর নিউক্লিয়াসটা বিভাজিত দুটো অসমান কোষ তৈরি করলো, একটা হচ্ছে জনন কোষ, একটা হচ্ছে নালিকা কোষ, ঠিক আছে। এইবার যে পরিবর্তনগুলো আসবে সেগুলো গর্ভমুণ্ডে যাওয়ার পর, গর্ভমুণ্ডে আমরা পরে দেখছি। তাহলে পরাগরেণু পরিবর্তন হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। এবার চলে আসি আমরা, বোর্ডটা একটু ঘোলা হয়ে গেছে, বুঝতে পারবে না নাহলে। এবার চলে আসি আমরা পরাগরেণু পরিবর্তনের পরে চলে আসবে ভ্রূণস্থলী পরিবর্তন। চলে আসি ভ্রূণস্থলী। আমরা জানি এই যে ডিম্বাশয়ের মধ্যে থাকে হচ্ছে ভ্রূণস্থলী। কি ভ্রূণস্থলীর পরিবর্তন হয়, ভ্রূণস্থলীর নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয়, তিনবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। প্রথমবার হবে দুটো কোষ, তারপরে আবার বিভাজন হয় চারটা, তারপর হচ্ছে আবার বিভাজিত হয়ে 8টা কোষ তৈরি করে, এবং বিশেষ পদ্ধতিতে ভ্রূণস্থলীর মধ্যে সজীব থাকে। তাহলে ভ্রূণস্থলী পরিবর্তনে আমরা দেখছি যে কি, ভ্রূণস্থলীর মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল সেটা বারবার 3বার বিভাজন হলো, 8টা কোষ তৈরি করলো, এবং বিশেষ পদ্ধতিতে সাজানো থাকে। এখানে থাকে রেণুরন্ধ্র, এই রেণুরন্ধ্রের নিকট থাকে 3টি করে দিই আমি, এই 3টে করে দিলাম। মাঝে থাকে 2টো, আর শেষের দিকে থাকে 3টি, হয়ে গেল। তাহলে এই যে 3টার মধ্যে একটাকে বলে ডিম্বাণু, লিখে দিই ডিম্বাণু, একটু দূরে লিখি, আর একটু এর মধ্যেই আমরা এঁকে ফেলবো ডিম্বাণু। ডিম্বাণু। বাকি দুটাকে বলে সহকারী কোষ। তাহলে বিশেষভাবে সাজানো থাকে রেণুরন্ধ্রের নিকট। কি থাকে, একটাকে বলে ডিম্বাণু, আর বাকি দুটাকে বলে হচ্ছে সাইনার্জিস বা সহকারী কোষ। মাঝের যে 2টো ছিল সেগুলো মিলিত হয়ে যায়, 2n হয়ে গেল, মিলিত করে দিলাম। সেটা তৈরি করবে হচ্ছে আমাদের নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস এন লিখলাম, লেখাও মুশকিল হয়ে যাচ্ছে বোর্ড। আর শেষের দিকে মানে মূলের দিকে যেটা থাকে সেইগুলোকে বলে হচ্ছে আমাদের অ্যান্টিপোডাল সেলস বা প্রতিপাদক কোষ সমষ্টি। এটা হচ্ছে অ্যান্টিপোডাল সেলস, লিখছি না। এই হচ্ছে পরিবর্তন হয়ে গেল। এইবার কি, এইবার হচ্ছে আমাদের পরাগযোগ, অর্থাৎ পরাগধানী থেকে বিভিন্নভাবে, সে বাহকের মাধ্যমে হোক বা আপনা আপনিই হোক, যদি উভলিঙ্গ ফুল হয়, তাহলে কি হচ্ছে, সেগুলো আস্তে আস্তে এর মধ্যে চলে আসবে এবং গর্ভমুণ্ডে পড়বে। আমি একটু আঁকি,
আর একটু লম্বা হলে ভালো হতো। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা কি আঁকছি এখানে? এখানে এটা আঁকলাম হচ্ছে, এটা হচ্ছে ডিম্বাশয়, এটা গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর একটু বড় হবে, আরও লম্বা হবে। আর এটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয়ের মধ্যে রয়েছে হচ্ছে আমাদের ভ্রূণস্থলী, আর এখানে রয়েছে ডিম্বক, ডিম্বকের অন্তর্গত। এটা হচ্ছে ডিম্বক ত্বক করে দিই আমি, এটা হচ্ছে ডিম্বক ত্বক, আর একটা করে দিই এইভাবে থাকে, দেখতে পাচ্ছ? লাল দিয়ে করলাম, দেখতে পাবে কি না, যাই হোক থাকলো আমাদের। এই হচ্ছে আমাদের ডিম্বকরন্ধ্র। যখন নিষেক পরে আমরা কি কি পরিবর্তন হয় দেখছি। আচ্ছা, চলে আসি আমরা এইবার পরাগযোগ। বিভিন্ন বাহকের মাধ্যমে পরাগরেণুগুলো এর মধ্যে এসে পড়ে, গর্ভমুণ্ডের মধ্যে এসে পড়ে এবং অঙ্কুরিত হয়ে যায়। ছোট্ট অঙ্কুরিত হলো, সবগুলো যত পড়বে, কয়েকটা দেখাচ্ছি, এখানেও পড়লো, এখানেও আছে, সব অঙ্কুরিত হয়ে যাবে। এইভাবেও কিভাবে অঙ্কুরিত হয় বলছি। যখনই পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পড়লো, তখন গর্ভমুণ্ডের রস শোষণ করে স্ফীত হয়ে যায় এবং অন্তঃস্থক, যেটা বলেছিলাম বেলুনের মতো নালী গঠন করে, এটাকে বলে পরাগনালী। পরাগনালী যার অগ্রভাগে থাকে নালী নিউক্লিয়াস, দেখতে পাচ্ছ, আর পেছনে থাকে হচ্ছে জনন নিউক্লিয়াস। আমরা অন্য কালার দিয়ে করছি, এটা হচ্ছে জনন নিউক্লিয়াস, কারণ তখন যে এই যে জনন নিউক্লিয়াস এঁকেছিলাম সেটা কিন্তু ভাগ হয়ে গেল। তাহলে এই দুটো হচ্ছে আমাদের জনন নিউক্লিয়াস, এটা হচ্ছে জনন নিউক্লিয়াস লিখে দিই, আর এটা হচ্ছে নালী নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস, হয়ে গেল। তারপরে কি হবে, আস্তে আস্তে এটা বৃদ্ধি পেতে থাকে, অনেকগুলো অঙ্কুরিত হলেও একটা মাত্র কিন্তু গর্ভমুণ্ডের দিয়ে চলে আসে। আমরা এবার বৃদ্ধি করতে থাকি, একটু বড় করে দিই তাহলে সুবিধা হবে, চওড়া করে দিলাম, বৃদ্ধি পেতে 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 একদম চলে আসে এখানে, কোথায়? রেণুরন্ধ্রের কাছে চলে আসে। আসলে পরে তখন এটা বিদীর্ণ করে ঢুকে যায়, দেখতে পাচ্ছ ঢুকে গেছে। যখনই ঢুকে যায়, এই যে নালিকা নিউক্লিয়াস আমি লিখেছিলাম, এই নালিকা নিউক্লিয়াস তখন কিন্তু অবলুপ্তি হয়ে গেল। এই যে পেছনের জনন নিউক্লিয়াস, সেগুলো আরেকটু এগিয়ে আসলো, যদি আমরা দেখি, একটা এখানে দিলাম, আর একটা একটু এগিয়ে দিই, এদিকে আস্তে আস্তে আসতে আরম্ভ করলো, হয়ে গেল। তাহলে পরিবর্তনগুলো দেখো কিভাবে আস্তে আস্তে হচ্ছে। তারপরে আসি নিষেক, আসল জিনিসটা এবার হচ্ছে নিষেক। কি হলো, এখানে আমাদের কিন্তু ডিম্বাণু রয়েছে, এই যে পেছনে যে জনন নিউক্লিয়াস, এরাই হচ্ছে আমাদের শুক্রাণু। একটা পুংগামেট বা পুংগামেট, একটা পুংগামেট এর মধ্যে দিয়ে এসে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে, কালার করে দিলাম, জাইগোট হয়ে গেল। তাহলে এটা মুছে দিচ্ছি। আর কি, পেছনে যেটা ছিল জনন নিউক্লিয়াস বা শুক্রাণু বা পুং নিউক্লিয়াস যা বলো, সেটা এসে এই যে নির্ণিত নিউক্লিয়াসের সাথে মিলিত হবে, এমনিই ছিল 2n, তারপরে এটা এসে মিলিত হলো, হয়ে গেল 3n। তখন নির্ণিত নিউক্লিয়াস না থেকে সেটা হয়ে গেল শস্য নিউক্লিয়াস, কারণ উদ্ভিদের শস্য তৈরি করবে, এই লিখে দিয়ে এবার শস্য নিউক্লিয়াস তৈরি করলো, দন্তস্ব জফলা, হয়ে গেল, নিষেক হয়ে গেল। তাহলে সপুষ্পক উদ্ভিদের নিষের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, একটা পুংগামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করলো, আর একটা পুংগামেট যে পেছনে ছিল সেটা এসে শস্য নিউক্লিয়াস গঠন করলো, নির্ণিত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে 3n হয়ে গেল। শস্য নিউক্লিয়াস এটা কিন্তু 3n, যা উদ্ভিদের শস্য তৈরি করবে, ভবিষ্যতের খাদ্য, যেটা শিশু উদ্ভিদের, হয়ে গেল। যখনই নিষেক হয়ে গেল, তখন কিন্তু এইগুলো, মানে এই যে ডিম্বাণুর সাথে যে সহকারী কোষ ছিল, তাদেরকে একসাথে কিন্তু বলে এগ অ্যাপারেটাস, সব নষ্ট হয়ে যায়, শুধু ওই জাইগোটটা থাকলো। এটা ডিম্বাণু লেখা আছে, কিন্তু এটা নিষিক্ত ডিম্বাণু, মানে জাইগোট। এটা তো লিখে দিয়েছে শস্য নিউক্লিয়াস, অ্যান্টিপোডাল সেল বা প্রতিবাদক কোষ সমষ্টি, সব নষ্ট হয়ে যায়। কি হয়, নিষেকের পর এই গোটা ডিম্বাশয় হয়ে যায় ফল, ডিম্বাশয় হয়ে যায় ফল। আর এই যে এটা ডিম্বক আমাদের ছিল, এই যে দেখো ডিম্বক, এটা হচ্ছে ডিম্বক ত্বক। এরা কি করে, এরা হচ্ছে ফলের ত্বক গঠন করে। আর এটা হচ্ছে জাইগোট, ভ্রূণ গঠন করবে বিভাজিত হয়ে। আর এটা হচ্ছে শস্য নিউক্লিয়াস, উদ্ভিদের খাদ্য তৈরি করবে, হয়ে গেল নিষেক প্রক্রিয়া। তারপরে দেখো নতুন উদ্ভিদ সৃষ্টি, আমি এটা মুছে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছ কি করে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। দেখছি নতুন উদ্ভিদের কি করে সৃষ্টি হয়। এই আমাদের একটা পেলাম বীজ, বীজের মধ্যে কি থাকে, ভ্রূণ সুপ্ত অবস্থায় থাকে,
আর এগুলো শস্য সব খাদ্য 3N যেটা তৈরি করেছে। আস্তে আস্তে অনুকূল পরিবেশ যখন পাবে, জাইগোটটা বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করবে, সে ভ্রূণ থাকবে ভবিষ্যতের শিশু উদ্ভিদ, তারপরে আস্তে আস্তে খাদ্য নিয়ে অঙ্কুরিত হয়ে নতুন গাছ তৈরি করবে। হয়ে গেল, এটা হচ্ছে নতুন উদ্ভিদ সৃষ্টি, আমাদের কি করে সপুষ্পক উদ্ভিদের নিষেক এবং সেখান থেকে কি করে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা অলরেডি দেখে নিলাম। হয়ে গেল, পরে হেডিংটা দেখো, বৃদ্ধি এবং বিকাশ। বৃদ্ধি, আচ্ছা মুছতে মুছতে একটু গল্পের মতো করি, তোমরা হয়তো বোর হয়ে যাচ্ছ। ভাবো তো, তোমরা যখন ছোট ছিলে স্কুলে যেতে, আশেপাশে মানে ধরো 1-2 পড়ছ, আশেপাশে দেখতে দেখতে যেতে কি না গাছগুলো, এখন টেনে পড়ো, সেগুলো কি এরকমই আছে না একটু বড় হয়েছে? এইটাই হচ্ছে বৃদ্ধি, বুঝতে পেরেছ? তাহলে বড় হয়ে গেছে। তাহলে বৃদ্ধি হচ্ছে একটা জীবের প্রধান বৈশিষ্ট্য। তাহলে জীবের আকার আয়তন বেড়ে যায় এবং শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তনকে বৃদ্ধি বলে। শুষ্ক ওজন তো বলছি, শুষ্ক ওজন হচ্ছে কোনো জীবের দেহ বা দেহাংশ সজীব হতে হবে, সেটাকে যদি মৃতও হতে পারে, সেটাকে যদি একটা চেম্বারে রাখা যায় যার টেম্পারেচার হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো জীবের দেহ বা দেহাংশকে যদি রাখা যায়, সজীব বা মৃত হতে পারে, 75 ডিগ্রি সেন্টিগ্রেড রাখলে কতক্ষণ? একদিন, 24 আওয়ার, 24 ঘন্টা রাখলে দেখা যাবে সমস্ত 70% ওজন কমে গেছে, মানে জলটা বাষ্পাকারে এই 70% ওজনটা কমে যায়। তারপরে যে ওজনটা পাওয়া যায় সেটাকে বলবো হচ্ছে আমরা শুষ্ক ওজন। তাহলে আমরা বৃদ্ধি কাকে বলবো? জীবের আকার আয়তন বেড়ে যাওয়া এবং শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তন বলে হচ্ছে বৃদ্ধি। ঠিক আছে, বৃদ্ধির কতগুলো দশা রয়েছে। 1 নম্বর হচ্ছে কোষ বিভাজন দশা, সংক্ষেপে লিখি বিভাজন দশা। দশা লিখে দিই, বেশি লিখলে আবার সময় পাওয়া যাবে না। কোষ বিভাজন দশা, কোষের আকার বৃদ্ধি দশা, শুধু আকার লিখি, আকার বৃদ্ধি। আর একটা হচ্ছে বিভেদন দশা বা বিভেদ দশা। কোষ বিভাজন দশায় কি হয়? বৃদ্ধির, আমরা আবার বলছি, বৃদ্ধির 3টা দশা রয়েছে। একটা কোষ বিভাজন দশা, এই দশায় কোষগুলি মাইটোসিস প্রক্রিয়ায়, মাইটোসিস একবার হলে 2টো হবে, এখান থেকে 2টো হবে, বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে, বিভাজন দশা। আকার বৃদ্ধি, কোষের আকার, কোষগুলি ক্রমাগত, এই কোষ জল শোষণ করে এবং কোষীয় উপাদান সংশ্লেষ করে তাদের আকার বেড়ে যায়। হয়ে গেল বিভেদ দশা, কোষগুলো তারপর তাদের কাজের ভিত্তিতে ভাগ হয়ে যায়, বিভিন্ন কলা তৈরি করে, কারো ক্ষেত্রে অঙ্গ তৈরি করে, এগুলো হচ্ছে আমাদের বিভেদ দশা। হয়ে গেল কোষ বিভাজন দশা, কোষের আকার বৃদ্ধি দশা এবং বিভাজন দশা। এবার চলে আসি আমরা বিকাশ। বৃদ্ধির সাথে বিকাশ একটু আলাদা রয়েছে। বিকাশ হচ্ছে কি, আমরা দেখব যে ভ্রূণ, এককোষী ভ্রূণ থেকে যখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গযুক্ত বহুকোষী জীবদেহ গঠিত হয় সেটাকে বলে বিকাশ। এককোষী ভ্রূণ থেকে অঙ্গ প্রত্যঙ্গযুক্ত যে জীবদেহ গঠিত হয় তাকে বলে বিকাশ। তাহলে বিকাশটা হচ্ছে কি, জীবের অঙ্গের মানে জটিলতা বেড়ে যাওয়া, আর বৃদ্ধি হচ্ছে শুষ্ক ওজন বেড়ে যাওয়া, এটার মধ্যে সম্পর্কও আসে। আমরা দেখব বিভিন্নভাবে বিভিন্ন বইয়ে দেওয়া রয়েছে। একটা উত্তর আমরা পড়ছি কি বলবো, যেটা হচ্ছে মানুষের বিকাশের বিভিন্ন দশাগুলো। 1 নম্বর হচ্ছে এই দশার কি পড়ব? সদ্যজাত, লিখে নিই একটু, সদ্যজাত। 2 নম্বর চলে আসি শৈশবকাল, শৈশবই লিখে দিচ্ছি। 3 নম্বর আসবো হচ্ছে পরিণত দশা, 5টা দশা পাবো, পরিণত দশা। 4 নম্বর হচ্ছে, একটা ভুল হলো এখানে, 3 নম্বর আমরা বয়ঃসন্ধি লিখে দিই, এটা লিখতে হবে, মিস হয়ে গেছিলো। বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধি লিখলাম, বয়ঃসন্ধিকাল, তারপরে হচ্ছে পরিণত, লাস্টে তো চলে আসবে, তোমরা বুঝতেই পারছো, বার্ধক্য। এইগুলো হচ্ছে 5টা কি মানুষের বিকাশের বিভিন্ন পর্যায়। 5টা পর্যায় রয়েছে, নামগুলো পড়লাম, কত কোন সময়ে হয়, কয়েকটা পরিবর্তন, বেশি লাগবে না। ঠিক আছে, এরপরেই কিন্তু আমরা চলে যাব পরবর্তী ইয়েতে। হ্যাঁ, আমরা মুছে গিয়ে তারপরে আসছি। তাহলে সদ্যজাত বললাম, বিভিন্ন বই বিভিন্ন রকম রয়েছে, আমরা 0 থেকে 2 বছর ধরব। শৈশব হচ্ছে 2 থেকে 10 বছর ধরে নাও। বয়ঃসন্ধি হুয়ের মতে 10 থেকে ধরো 18 করে দাও। পরিণত বা 19 করতে পারো।
না করে দিই 20 থেকে 60, বার্ধক্য হচ্ছে 60-এর পরবর্তী, হয়ে গেল। তাহলে সদ্যজাত আমরা বিভিন্ন বয়সগুলো বললাম, এর দশার কি কি বৈশিষ্ট্য। সদ্যজাত কারা? যখন জন্ম হয় মাথাটা বড় থাকে, ওজনটা বেশি থাকে, তারপর আস্তে আস্তে কমে, শব্দ বুঝতে শেখে, আলো দেখতে ওরা শিখে যায় সদ্যজাত, তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া শেখে, হয়ে গেল। শৈশব তোমাদের পার হয়ে গেছে, চিন্তা নেই। 2 থেকে 10 বছর, তখন কিন্তু খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়, বড়দের অনুকরণ করে। যদি কেউ ঝগড়া করে, মারপিট করে, এরকম দেখে, সে কিন্তু সেইগুলো অনুকরণ করবে, তোমাদের কাজে লাগবে, জেনে রাখো। সেটা হচ্ছে শৈশব। বয়ঃসন্ধি, বয়ঃসন্ধি তোমাদের যেটা চলছে হুয়ের মতে 10 থেকে 18 বা 19 বছর সময়কালকে বলে হচ্ছে বয়ঃসন্ধিকালীন দশা। এখানে মুখ্য বৃদ্ধি হয়, অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয় মানে জননাঙ্গের বৃদ্ধি হয়, এটা হচ্ছে মুখ্য বৃদ্ধিকাল। বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়, এই কয়েকটা বলবে, আরও বলবো। বন্ধুকে বিশ্বাস করে, মিথ্যা কথা বলা শেখে, মা বাবা কোনো সময় মিথ্যা কথা বলে, তোমাদের মধ্যে এটা রয়েছে। এটা হচ্ছে বয়ঃসন্ধিকালীন সমস্যা, তোমাদের না। পরিণত দশা 20 থেকে 60, আস্তে আস্তে বড় হলো, তারপর কি করবে, সে স্বনির্ভর হতে চায়, বংশ বিস্তার বা প্রজনন করবে, তারপরে বৃদ্ধিটা শেষের দিকে যাবে যখন, তখন আস্তে আস্তে কমতে থাকবে, হয়ে গেল। বার্ধক্য দশা 60-এর পরবর্তী, আমরা মুছতেই বলি। বার্ধক্য মানে তখন অঙ্গ প্রত্যঙ্গের কাজকর্মগুলোর যে কাজকর্মগুলো কমতে থাকে, তখন তারা কি, হাড়ের ক্ষয় হয়। মনে করো আমাদেরই হয়ে যাচ্ছে, হাড়ের ক্ষয় হচ্ছে, 60 বছর হয়নি, হাড়ের ক্ষয় হয়, বিভিন্ন মানসিক অবসাদে ভোগে, এই বোধহয় আমার এই রোগ হলো, ভাবছে এই রোগ হলো, বিভিন্ন এরকম রোগ লেগেই থাকে। এক্সারসাইজ, মর্নিং ওয়াক এগুলো করে শরীরকে ঠিক রাখতে হবে। এই চলে গেল আমাদের, আমরা একটু সময় নিচ্ছি, একটু এটা বন্ধ করে দিচ্ছি, পরে আমরা চলে আসছি কিন্তু আমরা পরের চ্যাপ্টারে। এর আগে কিন্তু তোমাদের বংশগতির লিঙ্গ নির্ধারণের আগে পর্যন্ত হয়েছে, আজকে পড়ব সরাসরি লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, অর্থাৎ মানুষের প্রত্যেকটা কোষে 46টা ক্রোমোজোম থাকে, 44টা অটোজোম এ লেখে, আর 2টো হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম মেয়েদের ক্ষেত্রে থাকে XX, আর ছেলেদের ক্ষেত্রে থাকে 44টা অটোজোম। জানি আমরা এগুলো, তোমরা তো ভালোই জানো, আমরা বলতে তোমাদের বোঝাচ্ছি। 44টা অটোজোম, 2টা সেক্স ক্রোমোজোম। আমাদের দেহের প্রতিটি কোষে 46টা ক্রোমোজোম থাকে। যখন মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন হয়, তখন এগুলো মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একই ধরনের গ্যামেট গঠন করে। দেখো 44টা অর্ধেক হয়ে গেল, আমরা জানি মিওসিস প্রক্রিয়া অর্ধেক হয়ে যায় 22টা অটোজোম X, এখানেও তাই 22টা অটোজোম, প্লাস না লিখলেও হবে, আবার একটা প্লাস লিখে দিই, X, ক্যাপিটাল X। ছেলেদের ক্ষেত্রে 2 ধরনের শুক্রাণু উৎপাদন হয়, 2 ধরনের, একটা হচ্ছে 22 অটোজোম প্লাস X, আর একটা 22টা অটোজোম প্লাস Y। দেখো এই হচ্ছে আমাদের শুক্রাণু, একটু লেস দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আর এইগুলো হচ্ছে একই ধরনের ডিম্বাণু হয়, সেই জন্য মেয়েদের বলা হচ্ছে হোমোগ্যামেটিক ফিমেল। 2 ধরনের শুক্রাণু তৈরি হয়, হেটারোগ্যামেটিক মেল। যখন ডিম্বাণু তো সেম, যখন ডিম্বাণুর সাথে এই শুক্রাণুটা মিলিত হচ্ছে, X ক্রোমোজোম যুক্ত শুক্রাণু, তখন কি হচ্ছে দেখো, 44 অটোজোম হচ্ছে, যোগ একটা X, 46টা হয়ে গেল। তাহলে এটা হবে হচ্ছে কন্যা সন্তান। যদি এটা মিলিত হতো, দেখো তাহলে 44টা অটোজোম হতো, যোগ একটা X, একটা Y, এই তাহলে এটা হচ্ছে পুত্র সন্তান হতো। বোঝা গেল? তাহলে কোনো মহিলার পুত্র কি সন্তান হবে না কন্যা সন্তান হবে, সেটা ডিপেন্ড করেছে বাবার উপর। কারণ বাবার দেহ থেকে 2 ধরনের গ্যামেট তৈরি হয়, শুক্রাণু আর কি। একটা X ক্রোমোজোম যদি হয় তাহলে মেয়ে হবে, আর যদি Y ক্রোমোজোম সমন্বিত গ্যামেট যদি মিলিত হয় তাহলে সেখানে হয়ে যাবে হচ্ছে পুত্র সন্তান। তাহলে আমরা দেখব যে কোনো মহিলার কোনো দোষ নেই, তার পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, বাবার ভূমিকাই সবচেয়ে বেশি। আমরা কিন্তু ক্রস করে দেখে নিলাম, বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া রয়েছে। হয়ে গেল লিঙ্গ নির্ধারণ। আমরা চলে আসি জিনগত রোগ। ইন্টারেস্টিং, সময়টা কম, আমি ক্রসগুলো পরে করাবো যদি সময় থাকে। দেখো আমাদের যদি কোনো অসুখ হয়, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, প্রেসক্রিপশান ডাক্তারবাবু করে দিলেন, কি আমাদের ওষুধ কিনে নিলাম,
হয়ে গেল ঠিকঠাক। অসুখ হলে ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখব জিনগত রোগ, জিনের সাহায্যে যে সমস্ত রোগগুলো হয়, জিন দ্বারা যেগুলো হয়, ডাক্তারের কাছে গেলেও হবে না। তার জন্য কি লাগবে? পরেই আছে জেনেটিক কাউন্সিলিং। আমাদের এগুলো সম্পর্কে জ্ঞান লাগবে, পরামর্শ লাগবে। কাউন্সিলিং মানে পরামর্শ। চলে আসি জিনগত রোগের মধ্যে। প্রথম হচ্ছে থ্যালাসেমিয়া। বোঝাতে তো হবেই, একটু বলে দিই। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটা রোগ যেখানে হিমোগ্লোবিন তৈরি হয় না। হিমোগ্লোবিন তৈরি হয় না বলতে আমাদের হিমোগ্লোবিনের মধ্যে 4টা পলিপেপটাইড শৃঙ্খল থাকে। 2টা হচ্ছে আলফা আঁকলাম, 2টো হচ্ছে বিটা, ধরো এরকম এঁকে দিলাম, এটা হয়ে যাবে হিমোগ্লোবিন। এইবার আমরা দেখব যে এই থ্যালাসেমিয়া, যে রোগে হিমোগ্লোবিন তৈরি হয় না, রক্তাল্পতা হয়, সেটাই থ্যালাসেমিয়া। কি প্লীহা বড় হয়ে যায়, কারণ আরবিসি ওখানে ধ্বংস হয়, প্লীহার বৃদ্ধি, স্প্লিনোমেগালি, ঠিক আছে। এইবার চলে আসি, আমাদের হচ্ছে হাড়ের একটু সমস্যা হয়ে যায়, অস্থি বিকৃতি ঘটে, এগুলো কিছু লক্ষণ। অ্যানিমিয়া রোগের লক্ষণ প্রকাশ পায়, তীব্র অ্যানিমিয়া, কি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। আর কি দেহের মধ্যে লোহা জমে যায়, লৌহ সঞ্চয় হয়, সেগুলোকে পরে বের করতে হয়। যাই হোক, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে 2 ধরনের থ্যালাসেমিয়া রয়েছে। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা বিটা। আমাদের যে 16 নম্বর ক্রোমোজোম জোড়া রয়েছে, সেখানে 4টা অ্যালিল থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে আলফা পলিপেপটাইড তৈরি করে, বা 4টা জিন বললেও হবে। 4টা জিন রয়েছে, মানে এই যে জিনের রূপভেদক অ্যালিল, তাহলে 4টা 16 নম্বর ক্রোমোজোম জোড়ার মধ্যে 4টা আমাদের অ্যালিল রয়েছে, কি আলফা জিন বা আলফা অ্যালিল রয়েছে। তাদের কাজ হচ্ছে আলফা শৃঙ্খল, যেটা হলুদ দিয়ে করেছিলাম, আলফা শৃঙ্খল তৈরি করা। যদি একটা কোনো কারণে পরিবর্তিত হয়ে যায়, না থাকে, তাহলে হয়ে যায় বাহক। যদি একই বাহুতে 2টো বা 3টে যেরকম পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু রোগ লক্ষণ প্রকাশ পায়, বাহকের ক্ষেত্রে পায় না। ঠিক একইভাবে 11 নম্বর ক্রোমোজোম জোড়া রয়েছে আমাদের, একই রকম ক্রোমোজোম জোড়া, 11 নম্বর, এটা 1111 লিখে দিলাম। এখানে হচ্ছে কি থাকে, বিটা পলিপেপটাইড তৈরি করার জন্য জিন থাকে, 2টো বিটা অ্যালিল বা জিন থাকে। সেগুলো কি করে, এরা বিটা শৃঙ্খল তৈরি করে, তাহলে এখানে হিমোগ্লোবিন তৈরি হয়ে গেল। যদি এরকমভাবে তৈরি না হয়, তাহলেই আমাদের এই রোগ লক্ষণ প্রকাশ পায়, থ্যালাসেমিয়া হয়ে গেল। কি করে আমরা থ্যালাসেমিয়ার বংশগতি আমরা একটু বলে দিই, সময় পেলে আমরা অবশ্যই ক্রস করে দেখব। থ্যালাসেমিয়ার বংশগতি আমরা দেখব, যদি মা বাবার মধ্যে দুজনেই বাহক হয়, তাহলে ছেলে মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে 25%, মনে রাখবে, মা বাবার মধ্যে দুজনেই যদি বাহক হয়, তাহলে ছেলে মেয়েদের মধ্যে 25% সন্তান হচ্ছে আক্রান্ত হবে থ্যালাসেমিয়া। বুঝতেই পারছো, থ্যালাসেমিয়া তাদের আয়ুষ্কাল কমে যায়, 30-35-এর মধ্যে তাদের জীবন শেষ হয়ে যায়। তাকে প্রতি মুহূর্তে রক্ত দিতে হয়, রক্ত তৈরি হয় না, তো হিমোগ্লোবিনই তৈরি হয় না, বললাম পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হয় না। তাহলে কি হবে, আস্তে আস্তে এদের মানে শরীরটাও ভেঙে যায়, মানসিক অশান্তিতেও ভোগে, আর মা বাবার তো অশান্তি রয়েছেই। তাহলে সন্তান যেরকম ভোগে, মা বাবাও কিন্তু সেমভাবে ভুগতে থাকে, কি এই থ্যালাসেমিয়া রোগ হলে। তার জন্য আমরা জেনেটিক কাউন্সেলিং করব। হয়ে গেল থ্যালাসেমিয়া। হিমোফিলিয়া, যে রোগে রক্ত তঞ্চিত হয় না, সেটাকে বলে থ্যালাসেমিয়া, রক্তরঞ্জন ব্যাহত হয়। 2 ধরনের এটা হিমোফিলিয়া, 2 ধরনের হিমোফিলিয়া রয়েছে। একটা হচ্ছে টাইপ এ হিমোফিলিয়া এ, আর হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ লিখে দিই, আর একটা হিমোফিলিয়া হচ্ছে বি। এইচ লিখলাম হিমোফিলিয়ার সুবিধার জন্য। হিমোফিলিয়া এ হচ্ছে আমাদের রক্ততঞ্চনে বিভিন্ন ফ্যাক্টর, ক্লাস 9-এ পড়েছো, অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। 8 নম্বর ফ্যাক্টর যদি কম পরিমাণে, ফ্যাক্টর 8 কম পরিমাণে তৈরি হয়, তাহলে হিমোফিলিয়া এ হয়। 80% রোগী হচ্ছে হিমোফিলিয়া এ। যদি 9 নম্বর, আরও আছে ফ্যাক্টর, এগুলো আমাদের দুটোই পড়বো, হিমোফিলিয়া এ এবং বি। এটা হচ্ছে 9 নম্বর ফ্যাক্টর অনুপস্থিতির জন্য বা তৈরি না হলে পরে সেটা হবে হচ্ছে কি হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত। এটার আমরা ক্রস করব। হিমোফিলিয়া এ, এটাকে বলে হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া, কারণ রাজ পরিবারে দেখা গিয়েছিল। হিমোফিলিয়া বি হচ্ছে ক্রিস্ট মাস ডিজিজ বা ক্রিস মাস ডিজিজ,
হয়ে গেল হিমোফিলিয়া বি। তাহলে হিমোফিলিয়া হচ্ছে আমরা দেখব তার বংশগতিও পড়ব। বর্ণান্ধতা, বর্ণান্ধতাটা কি? বর্ণান্ধতা হচ্ছে যে রোগে বর্ণ চিনতে সমস্যা হয়, বিশেষ করে লাল এবং সবুজ বর্ণ চিনতে পারে না, তখন তাকে বর্ণান্ধতা বলে। এরকম লাল বর্ণ যদি চিনতে না পারে তাহলে প্রোটোনোপিয়া, প্রোটোনোপিয়া। আর যদি সবুজ বর্ণ চিনতে অসুবিধা হয় ডিউটেরানোপিয়া। তাহলে প্রোটোনোপিয়া, ডিউটেরানোপিয়া, লাল এবং সবুজ বর্ণান্ধতা কি করে হয় আমরা একটু ক্রস করে দেখি, না হলে তো হবে না। হিমোফিলিয়া আর বর্ণান্ধতা একটু ক্রস দেখতেই হবে। আশা করি তোমাদের সামনে বই এবং খাতা আছে। হিমোফিলিয়া আমরা কোনটা করব, হিমোফিলিয়া দিয়ে করি বা বর্ণান্ধতা? আচ্ছা, এইচ প্লাস যদি লিখি, এটা হচ্ছে হিমোফিলিয়ার স্বাভাবিক জিন। হিমোফিলিয়ার নর্মাল জিন আর কি, স্বাভাবিক লিখতেই হবে জিন। আর এই হচ্ছে হিমোফিলিক জিন, হিমোফিলিক জিন এইচ। বোঝা গেল? এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন। যদি কালার ব্লাইন্ড হয় তাহলে আমরা হচ্ছে সি প্লাস লিখব বর্ণান্ধতা, এটা হচ্ছে স্বাভাবিক জিন। আর যদি সি লিখি তাহলে বর্ণান্ধতার জিন। একই রকম ক্রস কী রকম প্রকাশ পায় আমরা হিমোফিলিয়া রোগের বংশগতি আমরা পড়ব। আমরা দেখব যে এই যে হিমোফিলিয়া, দেখো একটা এইচ প্লাস একটা এইচ, একটা হচ্ছে হিমোফিলিক জিন আর হচ্ছে হিমোফিলিয়ার স্বাভাবিক জিন। আমরা দেখব যে দুটো এক্স ক্রোমোজোম থাকে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোমই এই জিন বহন করতে পারে। কারণ এটা হচ্ছে আমরা আগে পড়েছি হচ্ছে থ্যালাসেমিয়া, সেটা হচ্ছে অটোজোম বাহিত রোগ। আর এই যে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। বোঝা যাচ্ছে? সেক্স ক্রোমোজোম বাহিত রোগ বা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তাহলে এই আমরা এক্স এক্স হচ্ছে মেয়েদের ক্রোমোজোম, তাদের যদি এইরকম থাকে এইচ প্লাস এবং এইচ, তাহলে এই মেয়েটি বা মহিলাটি হবে বাহক। দুটো যদি প্লাস থাকে তাহলে মহিলা হবে স্বাভাবিক। বোঝা যাচ্ছে? আর দুটো যদি প্লাস না থাকে তাহলে হয়ে গেল হিমোফিলিয়ায় আক্রান্ত, হিমোফিলিক মহিলা। বোঝা যাচ্ছে? আবার বলছি, দেখো এটা হচ্ছে হিমোফিলিক মহিলা, একটায় থাকলে হবে বাহক আর দুটো থাকলে স্বাভাবিক। কাদের? ছেলেদের ক্ষেত্রে আমরা দেখি ছেলেদের কিন্তু ওয়াই ক্রোমোজোম এই হিমোফিলিয়া বা বর্ণান্ধতা জিন বহন করে না, বর্ণান্ধতা জিন বহন করে না। তাহলে ছেলেদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোমে যদি হিমোফিলিয়ার জিন থাকে তাহলে কিন্তু সে আক্রান্ত হয়ে যাবে। তাহলে মেয়েরা কিন্তু বাহক হয়, এটাই বাহক, আর এটা ছেলে কিন্তু আক্রান্ত। ধরলাম ছেলে স্বাভাবিক মানে এইচ প্লাস, তাহলে এদের বংশগতি পরবর্তী বংশধরদের মধ্যে কীরকমভাবে প্রকাশ পাবে আমরা ছকের সাহায্যে দেখব। কী হবে এদিকে ভালো করে দেখো। তাহলে প্রথমে আমরা চারটা বক্স করে ফেললাম। একদিকে পুংগ্যামেট নিব, এই যে পুংগ্যামেট মনে আছে লেখে এরকম। পুংগ্যামেট কি? এক্সের মাথা এখানে লিখলাম এইচ প্লাস দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে ওয়াই। আবার বলছি, যেহেতু ছেলেদের একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, সুতরাং সেখানে যদি হিমোফিলিয়া বা বর্ণান্ধতার জিন থাকে তাহলে প্রকাশ পাবে। ছেলেরা বাহক হয় না। মেয়েদের ক্ষেত্রে কিন্তু দুটো এক্স ক্রোমোজোমে যদি থাকে তাহলেই প্রকাশ পাবে, একটায় থাকলে বাহক। তাহলে আমরা এখানে দেখছি একটা বাহক আর একটা হচ্ছে নর্মাল স্বাভাবিক। তাদের মধ্যে যদি ক্রস হয়, এটা হচ্ছে ফিমেল, ফিমেলটা আমরা এইদিকে লিখলাম এরকমভাবে লেখে ফিমেল, মনে আছে বংশগতিতে তোমরা পড়েছো। তাহলে এই এক্সের মাথায় একটু হলুদ দিয়ে দিই তাহলে সুবিধা হবে। এক্সের মাথায় এইচ প্লাস বাহক, কিন্তু এক্সের মাথায় লিখে ফেলেছো, এই যে হয়ে গেল। এবার ক্রস হবে, দেখো আগে আমরা এক্স এক্স করবো, হলুদ এক্স, আচ্ছা নাও তোমাদের মতোই করি লাল এক্স। এটা কি? এটা এটার সাথে হবে, এটার মাথায় দেখো এইচ প্লাস লিখে দিলাম, আর এটার মধ্যে এইচ প্লাস। এটা কি হবে? এক্স ওয়াই আগে করে নিব। বাপরে, কালার চেঞ্জ করতে অসুবিধা। তো এক্সের মাথায় কি এইচ প্লাস, ওয়ার মাথায় কিছুই হবে না। এইবার চলে সেটা এক্স এক্স, কালার আর চেঞ্জ করছি না। আচ্ছা না করে দিই, নাহলে আবার বুঝতে অসুবিধা। এক্স এক্স এর মধ্যে এইচ প্লাস রয়েছে, এটার মধ্যে এইচ রয়েছে। তারপরে চলে আসি এক্স ওয়াই, হলুদ এক্স তার মাথায় এইচ, আর চলে আসি নর্মাল ওয়াই।
হয়ে গেল অপত্য। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এই হচ্ছে স্বাভাবিক। যদি যা 100% যদি সন্তান হয়, তাহলে এই দেখো সন্তানদের মধ্যে 50% আমরা দেখব যে কন্যা সন্তানদের 50%, যেটাই বলো। আর যদি এমনি সন্তান হয় 25% কন্যা সন্তান স্বাভাবিক হবে, 25% কন্যা সন্তান হবে কি বাহক, 25% হচ্ছে স্বাভাবিক পুত্রদের মধ্যে, 25% আক্রান্ত। যদি বলে এরকম থাকে যে পুত্রগুলো তৈরি হলো, তাহলে 100% পুত্রই তৈরি হলো, তাদের দেখো 50% তাহলে স্বাভাবিক, 50% আক্রান্ত। যদি মেয়েদের বলে তাহলে 50% স্বাভাবিক, 50% বাহক। বুঝা গেল? তাহলে সন্তান বললে কিন্তু আমরা ছেলে এবং মেয়ে সব ভাগ ভাগ করে দেব। 25% আক্রান্ত স্বাভাবিক, 25% কন্যাদের বাহক, ছেলেদের ক্ষেত্রে 25% হচ্ছে স্বাভাবিক, 25% আক্রান্ত। তার মানে দেখেছ, যদি বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হয়, আমরা তো বুঝতে পারছি না কোন মহিলার আক্রান্ত, বা কোন আক্রান্ত বোঝা যায় কোন মহিলা বহন করে যাচ্ছে, কারণ এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। এরা হচ্ছে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। তাহলে মহিলাদের ক্ষেত্রে যদি দুটোই প্লাস হতো তাহলে স্বাভাবিক থাকতো, আর দুটো যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তাহলে প্রকাশ পেত। বোঝা গেল? আশা করি বুঝতে কোনো অসুবিধা। কালার ব্লাইন্ডতাই এক্সের মাথায় C+ আর C লিখে করবে। এই হচ্ছে আমাদের একটা ক্রস করেই ফেললাম, হয়ে যাবে। আমাদের নেক্সট আসছি হচ্ছে জেনেটিক কাউন্সিলিং এবং থ্যালাসেমিয়া। বইয়ের মধ্যে যে জিনিসটা করতে হবে, জেনেটিক কাউন্সিলিং বইয়ের মধ্যেই আছে, এবং থ্যালাসেমিয়া কি, জেনেটিক কাউন্সিলিং কি, একটা কথা কিন্তু আমরা এখন সবাই জেনে গেছি, ওই কাউন্সিলিং করতে হবে। বাংলা হচ্ছে পরামর্শদাতা, পরামর্শ দেওয়া। কীরকম পরামর্শ? জিনগত পরামর্শ। থ্যালাসেমিয়া ও জেনেটিক কাউন্সিলিং কোনো পরিবারের জিনগত রোগের বিশ্লেষণ করা, জিনগত রোগের ইতিহাস যদি থাকে সেটা বিশ্লেষণ। আবার বলছি, কোনো পরিবারের বা কোনো ব্যক্তির জিনগত রোগের ইতিহাস বিশ্লেষণ, এবং পরবর্তীকালে যাতে জিনগত রোগ সম্পন্ন শিশু না জন্মায় সেই ব্যাপারে পরামর্শ দেওয়াকে বলে জেনেটিক কাউন্সেলিং। তাহলে জিনগত রোগের ইতিহাস আমরা বিশ্লেষণ করব, এবং পরবর্তীকালে কতটা ঝুঁকি রয়েছে জিনগত রোগের সেটা আমরা জানব, সেটাও বলতে পারবো। আর যাতে জিনগত রোগ না হয় সেটা কিন্তু আমরা জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমেই হবে, এখানে ডাক্তার দিয়ে হবে না। আমরা বলেছিলাম থ্যালাসেমিয়া দুজনেই যদি বাহক হয়, আমরা বলেছি থ্যালাসেমিয়ার বংশগতি, দুজনেই যদি মা এবং বাবা দুজনেই যদি বাহক হয়, তাহলে সন্তানের মধ্যে 25% সন্তান কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে। আমাদের মালদাতে প্রচুর, যদি আমরা হাসপাতালে গিয়ে দেখি প্রচুর ছেলে এবং মেয়ে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। কারণ একটাই ভুল, মা বাবা থ্যালাসেমিয়ার টেস্ট করেনি। বাহক হতে পারে, 50% বাহক হবে, আর স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 25%। তাহলে এই কাউন্সিলিংয়ের দ্বারা কি বোঝা যায়? তোমরা কি করবে, তোমরা বিয়ের আগে বা তোমাদের বড় যারা আত্মীয় রয়েছে তাদের বিয়ে হওয়ার আগের মুহূর্তে, এখন যদি নাম করা হয়ে থাকে, থ্যালাসেমিয়া টেস্ট হাসপাতালে গিয়ে করবে। তাহলে তাদের এই ধরনের রোগ হবে না। রোগ হলেই তো সমস্যা। থ্যালাসেমিয়া মানে রক্ত তৈরি হচ্ছে না, আমরা তো বলে দিয়েছি। তাহলে তাদের সমস্যাটা বুঝতে পেরেছো কীরকম হবে? সুতরাং বিয়ের আগে রক্ত পরীক্ষা, কী রক্ত পরীক্ষা, থ্যালাসেমিয়া বাহক কিনা সেটা পরীক্ষা করা অবশ্যই দরকার। ছেলেদের এবং মেয়েদের সবাইকে বলছি, যদি একজন বাহক হয় তাহলে কিন্তু অসুবিধা হবে না। আমরা যদি ক্রস করতে পারতাম, সময় একটু আছে, দেখি এখানে আমরা ছেলে মেয়ের কোনো ব্যাপার নেই, আমরা চলে আসি কি থ্যালাসেমিয়ার পরীক্ষা। কি করে আমরা থ্যালাসেমিয়া ধরে নাও দুজনেই বাহক, তাহলে এখানে আমরা লিখব আলফা থ্যাল প্লাস মানে কি, থ্যালাসেমিয়ার স্বাভাবিক জিন, স্বাভাবিক করে দিই আলফা থ্যাল, থ্যালাসেমিয়ার স্বাভাবিক জিন। আর আলফা থ্যাল যদি লিখি তাহলে এটা হচ্ছে থ্যালাসেমিয়ার জিন, ওটা লিখছি না, হয়ে গেল। তাহলে বাহক যদি কারো এই দুটো থাকে, এরকমও করে দিতে পারি, তাহলে সে হয়ে গেল বাহক। দেখো তাহলে এই দুটা ক্রোমোজোমের মধ্যে রয়েছে, আমরা পড়ছি জিনগত রোগ,
তারপরে আমরা জেনেটিক কাউন্সিলিং গুরুত্ব যাচ্ছি। তাহলে থ্যালাসেমিয়া এটা হচ্ছে বাহক হয়ে গেল। তাহলে দুজন বাহকের মধ্যে যদি ক্রস হয়, আমরা 4টা করে নেব, ফাটাফাট করে দিচ্ছি। একদিকে মেল একদিকে ফিমেল, এখানে কোনো ব্যাপার নেই। আমরা এখানে আলফা থ্যাল করে দিলাম, কি প্লাস আলফা থ্যাল, দেখে নাও তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই। থ্যাল প্লাস এটা হচ্ছে কি হলো বাহক, এখানে করে দিই আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল, থ্যালাসেমিয়া। তাহলে এটা কি, এটাও বাহক। তাহলে দুজন বাহকের মধ্যে করলে আমরা দেখব এটাও কি প্রচ্ছন্ন, কিন্তু যদি দুটোর মধ্যেই এরকম থ্যাল থাকে তাহলেই প্রকাশ পাবে। একটা থাকলে বাহক, দুটা প্লাস থাকলে স্বাভাবিক। করে দিই ক্রস, দেখো আগের মতোই। তাহলে উপরে আলফা থ্যাল বইয়ের মধ্যে আছে, নিচে আলফা থ্যাল প্লাস, তারপরে কি দেখো উপরে আলফা থ্যাল আর নিচে আলফা থ্যাল প্লাস। এই যে আলফা থ্যাল, ও এটা প্লাস হবে, সরি একটু লিখতে ভুল হয়েছে, তাই তো ভাবছি দুটো একসাথে কি করে আসে। এটা দেখো প্লাসটা লিখে নিই ভালো করে, উপরে হচ্ছে আলফা থ্যাল, এই যে নিচেও আলফা থ্যাল। এটা দেখো উপরে আলফা থ্যাল, এটা প্লাস, এটা আলফা থ্যাল। থ্যাল প্লাস প্লাস, একটা প্লাস, প্লাসটা আগে লিখি সুবিধা হবে দেখতে। আচ্ছা এটা হচ্ছে প্লাস হবে একটা, এই যে লেখা হয়নি একটু, এই দুটো হয়ে গেল। আমরা যদি এর নিচে ক্রোমোজোম আঁকি, এই ক্রোমোজোম ক্রোমোজোম ক্রোমোজোম, তাহলে এটার ক্রোমোজোম এটা করে দিলাম, আর এটা ক্রোমোজোম এটা দাগ দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। দেখো ওই জন্য আগে দিইনি, হয়ে গেল। তাহলে দেখো এই যে ক্রোমোজোম, এই যে 25% আমি বলছিলাম স্বাভাবিক, বলেছিলাম কি না, প্লাস দুটো রয়েছে মানে 25% সন্তান, ছেলে মেয়ে এখানে না, এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম ব্যাপার নেই, অটোজোম দ্বারা বাহিত রোগ থ্যালাসেমিয়া। তাহলে এটা হচ্ছে আমার 25% হচ্ছে স্বাভাবিক। দেখো এই যে আক্রান্ত না, কিন্তু এরা হচ্ছে প্লাস রয়েছে দুটো, 50% বাহক। এই যে লাস্ট 25% আমি অন্য কালার দিয়ে রয়েছি, এই যে 25% লিখি, এটা দিয়েই 25% যেটা তারা কিন্তু আক্রান্ত। তাহলে বোঝা গেল কি বুঝলাম, যদি থ্যালাসেমিয়ার বাহক দুজনেই যদি বিয়েতে আবদ্ধ হয়, বিয়ে হয়, তাহলে 25% সন্তান হওয়ার সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে তো বুঝতেই পারছে। তাহলে জেনেটিক কাউন্সিলিং করে আমরা কি করব? জেনেটিক কাউন্সিলিং তাহলে আমরা বলতে পারি কি পরামর্শ, কি কি দিক রয়েছে বা গুরুত্ব কি কি। তাহলে বিয়ের আগে দুজনকে থ্যালাসেমিয়ার পরীক্ষা করতে হবে, তারা বাহক কিনা, এটা হচ্ছে জরুরি। একজন বাহক হলে কিছুই হবে না, তোমরা ক্রস করে দেখবে কিচ্ছু হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রোগ নির্ণয়, এটা জিনগুলো ডিএনএ টেস্ট করা হয়, ক্রোমোজোমের বিশ্লেষণ করা যায়, এটা করা হয়, এখানে কোনো জিনগত রোগ রয়েছে কিনা, আরও রয়েছে ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, সবগুলো ক্রোমোজোম বিশ্লেষণ করে বোঝা যায়। এবং পরবর্তীকালে যাতে এই ধরনের শিশু না হয় তার জন্য পরামর্শ দেওয়া হয়। জেনেটিক কাউন্সিলিংয়ের এইগুলো গুরুত্ব, রোগের বিশ্লেষণও করা যায়, কারণ বোঝা যায়। মনে করা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, কী কারণ হচ্ছে, হিমোগ্লোবিন উৎপাদন হচ্ছে না, হিমোগ্লোবিনের ত্রুটি, সেটাও বোঝা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের জেনেটিক কাউন্সিলিং। তাহলে একটা কথা মনে রাখবে, থ্যালাসেমিয়া এবং জেনেটিক কাউন্সিলিং, থ্যালাসেমিয়া বাহক কিনা সেটা পরীক্ষা করবে, তারপরে তোমরা কিন্তু প্রতিজ্ঞা করবে এরকম আশেপাশে, তোমার তো অনেক দেরি আছে, আশেপাশে যাতে বিয়ে এরকম না হয় সেগুলো দেখার দায়িত্ব তোমাদের। ওকে, থ্যাংক ইউ, শেষ করছি।